প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের একটা নতুন লেকচার নিয়ে হাজির হলাম। আমি রবিউল। এই লেকচারে 18-19 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করা হবে। তো চলো লেকচার শুরু করা যাক। তো দেখো, 18 নম্বর পৃষ্ঠায় আছে হলো সামুদ্রিক পরিবেশ। আমরা এখানে মাছ দেখতে পাচ্ছি। এটা হলো অক্টোপাস। তোমরা কি অক্টোপাস দেখেছ চিত্রতে? এই যে এটাকে বলা হয় অক্টোপাস। এই অক্টোপাস কিন্তু খাওয়া যায়। বড় বড় রেস্টুরেন্টে কিন্তু এগুলা পাওয়া যায়। তোমরা চাইলে ট্রাই করতে পারো। অনেকে মনে করতে পারো যে খাইতে কেমন, যে না আসলেই খুব একটা খারাপ না, মাছের মতো খেতে। এতটুকুই, চাইলে ট্রাই করতে পারো। আর এই যে দেখো সমুদ্রের ভেতরে, এই যে দেখো ডলফিন, তাই না? ডলফিন, ঠিক আছে। এই যে সমুদ্রের ভেতরে ডলফিন। এই যে এখানে দেখো মাছ আছে, রূপচাঁদা মাছের মতো কিছুটা। এই যে মাছ, হ্যাঁ, এগুলো হলো সামুদ্রিক পরিবেশ। দেখো সামুদ্রিক পরিবেশে কি কি আছে: কচ্ছপ, তারপরে ডলফিন মাছ, হ্যাঁ, রূপচাঁদা মাছ। তারপরে এই ভেতরের দিকে কি আছে বলো তো? এই যে দেখো লতা পাতা, তাই না? এই যে দেখো মাটি। এই যে নিচের এইদিকে হলো মাটি, তারপরে অনেক সময় পাথর পাওয়া যায়, অনেক সময় শ্যাওলা পাওয়া যায়, তাই না? এটা কিন্তু এই তোমার হলো সামুদ্রিক পরিবেশ। তো দেখো এখানে বলা আছে যে সমুদ্র হলো লবণাক্ত পানির বিশাল ভাণ্ডার। সমুদ্র হলো লবণাক্ত পানির বিশাল ভাণ্ডার। সমুদ্র অনেক ধরনের সমুদ্র অনেক ধরনের উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। সামুদ্রিক প্রাণীর মধ্যে রয়েছে, তাহলে সামুদ্রিক প্রাণীর মধ্যে রয়েছে কি? তিমি, এরপরে রয়েছে ডলফিন, তারপরে মাছ, কাঁকড়া ইত্যাদি। এরপরে আমরা দেখতে পাচ্ছি অক্টোপাস, তাই না? এখানে দেখতে পাচ্ছি কচ্ছপ। তারপরে বলছে দেখো, সামুদ্রিক উদ্ভিদের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সামুদ্রিক শৈবাল। এখন বলছে মেরু অঞ্চলের পরিবেশ। তো এই দেখো মেরু অঞ্চলে পাওয়া যায় মেরু ভালুক, ঠিক আছে? মেরু ভালুক পাওয়া যায়, অর্থাৎ বরফ। এই দেখো এগুলো হলো সব বরফ। এই যে এই ভালুক যেখানে দাঁড়ায় রয়েছে, এটার চারপাশে এই সাদা সাদা যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এইগুলা কি বলতো? এগুলো হলো বরফ, ঠিক আছে। এখানে তো আমরা একটু পড়ে দেখি। পৃথিবীর উত্তর ও দক্ষিণের সবচেয়ে ঠান্ডা ও বরফে আচ্ছাদিত স্থানই মেরু অঞ্চল। তাহলে পৃথিবীর উত্তর ও দক্ষিণের সবচেয়ে ঠান্ডা ও বরফ আচ্ছাদিত স্থানই মেরু অঞ্চল। মেরু অঞ্চলে কিছু ঘাস ও পাইন জাতীয় উদ্ভিদ দেখা যায়। তাহলে মেরু অঞ্চল কি, এটা তোমাদের মুখস্থ করতে হবে। পৃথিবীর উত্তর ও দক্ষিণে সবচেয়ে ঠান্ডা ও বরফ আচ্ছাদিত স্থানই মেরু অঞ্চল। মেরু অঞ্চলে কিছু ঘাস ও পাইন জাতীয় উদ্ভিদ দেখা যায়। মেরু অঞ্চলে কিছু ঘাস ও পাইন জাতীয় উদ্ভিদ দেখা যায়। এছাড়া মেরু ভালুক, সিল, পেঙ্গুইন ইত্যাদি প্রাণী মেরু অঞ্চলে বাস করে। তাহলে মেরু অঞ্চলে কি কি বাস করে? মেরু ভালুক, সিল, পেঙ্গুইন ইত্যাদি প্রাণী মেরু অঞ্চলে কি করে? বাস করে। ঠান্ডা থেকে বাঁচার জন্য এই সকল প্রাণীর চামড়া অত্যন্ত পুরু হয়। এই যে দেখো প্রচন্ড কিন্তু ঠান্ডা এবং বরফে আচ্ছাদিত এই অঞ্চল, তাই না? এখানে তুমি আমি সাধারণ অবস্থায় কিন্তু এখানে যে আমরা থাকতে পারবো না, তাই না? প্রচুর ঠান্ডা। আমরা যদি এখানে আসলে আমাদের পক্ষে থাকা সম্ভব নয়, কারণ এখানে ঠান্ডা। এখন বলছে দেখো, এই মেরু অঞ্চলে থাকে কি? মেরু ভালুক থাকে, সিল থাকে, পেঙ্গুইন থাকে। এখন বলছে ঠান্ডা থেকে বাঁচার জন্য এই সকল প্রাণীর চামড়া অত্যন্ত পুরু হয়। তাহলে ঠান্ডা থেকে বাঁচার জন্য এই সকল প্রাণীর চামড়া অত্যন্ত পুরু হয়। ঠান্ডা থেকে বাঁচার জন্য এই সকল প্রাণীর চামড়া অত্যন্ত কি হয়? পুরু হয়, মোটা হয় এবং পশমে ঢাকা থাকে। এই যে দেখো এই মেরু ভালুকটার কথা চিন্তা করো। এর তোমার হলো চামড়া অত্যন্ত পুরু বা মোটা এবং পশম গলায়, দেখো পশম কিন্তু দেখতেই পাচ্ছ, পুরো শরীর কিন্তু পশমে ঢাকা। এখানে বলছে মেরু ভালুকের পুরু পশম রয়েছে। এখন বলছে দেখো আলোচনা, কোন কোন পরিবেশে জীব বাস করে? নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করো। আমি এই ছকটা এখানে পূরণ করে দেব, তোমরা একটু কষ্ট করে তোমাদের খাতায় পূরণ করে দেবা। তাহলে এখানে বলছে দেখো বাসস্থান, এইগুলা বাসস্থান। এখানে এই বাসস্থানে উদ্ভিদ এবং এই বাসস্থানে প্রাণীর নামগুলো লিখতে হবে। তো চলো আমরা লিখে ফেলি। তো প্রথমে আছে হলো মেরু পরিবেশ। তাহলে মেরু পরিবেশের উদ্ভিদের নাম কি কি? আমরা সর্বনিম্ন দুইটা করে লিখবো বা একটা করে লিখবো। যেটা একটা থাকবে সেটা একটা লিখবো, যেটা দুইটা থাকবে সেটা দুইটা লিখবো। তিনটা করে না লিখলেও হবে, তবে যে লেখা লেখো। তাহলে মেরু পরিবেশের উদ্ভিদ আমরা লিখতে পারি ক্যাকটাস। তাহলে আমরা লিখতে পারি এখানে
ক্যাকটাস, ক্যাকটাস, তাই না? ক্যাকটাস লিখতে পারি। তাহলে এই মরুভূমির পরিবেশে কোন কোন প্রাণী থাকে? তাহলে এখানে থাকে সাপ, সাপ থাকে, তারপরে থাকে গিরগিটি, এরপরে থাকে কি বলো, এরপর থেকে উট, তাই না? আচ্ছা উট, এটা কিন্তু উট। আচ্ছা এরপরে আছে বনজ পরিবেশ, তাহলে বনজ পরিবেশে কি কি থাকে? বনজ পরিবেশে উদ্ভিদ থাকে শাল, শাল, এরপরে থাকে হলো গেওয়া, এরপর থাকে গর্জন, আমি তিনটাই লিখলাম, আর বেশি লিখবো না, গর্জন। তাহলে বনজ পরিবেশে প্রাণীগুলোর নাম কি কি থাকে? আমি লিখলাম এখানে হরিণ, এরপরে হলো বানর, এরপরে হলো পাখি, বনজ। আরো একটা জিনিস থাকে, সেটা কি বলতো? মামা। কি মামা? বাঘ মামা, রয়্যাল বেঙ্গল টাইগার, এটা লিখে নিতে পারো তোমরা। এরপরে আছে জলজ পরিবেশ, জলজ পরিবেশের উদ্ভিদ কি কি? জলজ পরিবেশের উদ্ভিদ খুব ইজি, শাপলা, তারপরে আমরা লিখতে পারি এখানে কচুরিপানা, কচুরিপানা। তারপরে আরো একটা জিনিস এখানে লিখতে পারো, সেটা কি বলতো? সেটা লিখতে পারো ক্ষুদিপানা, এখানে ক্ষুদিপানা লিখতে পারো, সেটাও কিন্তু জলজ পরিবেশ। এবারে প্রাণী কি? এই জলজ পরিবেশের প্রাণী হলো ঝিনুক, এরপরে হলো চিংড়ি মাছ, চিংড়ি, এবারে লিখতে পারো মাছ। তাহলে এটা হলো কি? জলজ পরিবেশের, হ্যাঁ, এই উদ্ভিদ এবং প্রাণী। সামুদ্রিক পরিবেশ, সামুদ্রিক পরিবেশে থাকে হলো শুধু শৈবাল, আরো কিছু থাকে, শৈবাল। তারপরে এখানে লিখতে পারো ডলফিন, তিমি, তাই না? তাহলে সামুদ্রিক পরিবেশ শৈবাল। আর এখানে আমরা প্রাণী হিসেবে লিখতে পারি, সরি, এই উদ্ভিদ, সামুদ্রিক পরিবেশে উদ্ভিদ থাকে শৈবাল, আর প্রাণী থাকে কি? তিমি থাকে, যেটা আমরা একটু আগে দেখলাম, তিমি, ডলফিন, কাঁকড়া, তাই না? ডলফিন, কাঁকড়া, তাহলে তিমি, ডলফিন, কাঁকড়া। তাহলে মেরু অঞ্চলের পরিবেশ, তাহলে মেরু অঞ্চলের পরিবেশ একটু আগে আমরা দেখলাম, মেরু অঞ্চলে কি থাকে? ঘাস থাকে আর পাইন থাকে। মেরু অঞ্চলে ঘাস থাকে এবং পাইন থাকে। এবং এই প্রাণী, মেরু অঞ্চলের প্রাণী কি? মেরু ভালুক, মেরু ভালুক, এদের চামড়া অত্যন্ত পুরু এবং শরীরে লোম অনেক থাকে, সিল, সিল, ওকে, সিল। তাহলে এই হলো আমাদের মোটামুটি পড়া। এরপরে আছে দেখো, এরপরে আছে ছকে উল্লেখিত আবাসস্থলগুলোতে থাকা এমন উদ্ভিদ ও প্রাণী তালিকা তৈরি করো। 3 নম্বরে বলছে সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পূর্ণ করো। আবার দেখো এখানে বলছে জীবের উপর পরিবেশের প্রভাব। দেখো এখানে তালি পাম একটি বিপন্ন উদ্ভিদ, এই তালি পাম কিন্তু একটি বিপন্ন উদ্ভিদ, অর্থাৎ এটার অস্তিত্ব এখন কিন্তু নাই, ফুরাই গেছে, অস্তিত্বহীন। উদ্ভিদ ও প্রাণীর ওপর পরিবেশের ইতিবাচক প্রভাব। পরিবেশে বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণী বাস করে। টিকে থাকার জন্য উদ্ভিদ এবং প্রাণী পরিবেশ থেকে খাবার, পানি এবং আশ্রয় পেয়ে থাকে। আবার বলছে দেখো, উদ্ভিদ ও প্রাণীর উপর পরিবেশের নেতিবাচক প্রভাব। ঝড়, বন্যা এবং খরার মতো প্রাকৃতিক কারণে পরিবেশের পরিবর্তন হচ্ছে। মানুষের বিভিন্ন কার্যকলাপের জন্য পরিবেশের ব্যাপক পরিবর্তন হচ্ছে। পরিবেশের পরিবর্তনের ফলে উদ্ভিদ, প্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে, এটা তুমিও জানো, এটা আমিও জানি। এর ফলে উদ্ভিদ ও প্রাণী বিপন্ন বা বিলুপ্ত হচ্ছে। এছাড়া ডোডো পাখি এবং তাসমেনিয়ান বাঘ পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে। বাংলাদেশ থেকেও লাল শির ও জাভা গন্ডার এবং রাজশকুন বিলুপ্ত হয়েছে। বর্তমানে তালিপাম ও রয়্যাল বেঙ্গল টাইগার বিপন্ন। ঠিক আছে, এখন বলছে বিপন্ন রয়্যাল বেঙ্গল টাইগার, বিলুপ্ত জাভা গন্ডার। এই বিলুপ্ত মানে কি? এগুলা নাই কো দুনিয়াতে, এগুলা অস্তিত্বই নাই।
এখন এখানে একটা শখ দিছে, এই শখটা পূরণ করে আমরা আজকের ক্লাস শেষ করতে চাচ্ছি। তো দেখো এখানে বলছে ডানের এই শখটা কি করতে বলছে, ডানের শখটির মতো একটি শখ খাতায় তৈরি করো, তাতে পরিবেশের পরিবর্তনের কারণ সমূহ লিখো। আমি এখানেই লিখে দিই, তোমাদের খুব সুন্দর করে তোমরা একটু লিখে নিবা। প্রাকৃতিক কারণ, তাহলে পরিবেশ পরিবর্তনের প্রাকৃতিক কারণ কি হতে পারে, ঝড় হতে পারে, এরপরে হতে পারে ঝড়, এরপরে হতে পারে হলো বন্যা, এরপরে হতে পারে বন্যা, তারপরে হতে পারে খরা। আচ্ছা, তাহলে মানব সৃষ্ট কারণ কি কি হতে পারে, তাহলে উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল ধ্বংস করা। আমরা এখানে লিখতে পারি যে উদ্ভিদ উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল ধ্বংস, ঠিক আছে। আবাসস্থল ধ্বংস। 2 নম্বরে আমরা লিখতে পারি কি, কলকারখানা, কলকারখানা ও যানবাহন থেকে নির্গত গ্যাস। তারপরে আমরা এখানে লিখতে পারি হলো তেল, প্রাকৃতিক গ্যাস পোড়ানো। ক্লিয়ার? তাহলে 1 নম্বরে প্রাকৃতিক কারণ ঝড়, 2 নম্বরে বন্যা, 3 নম্বরে খরা। এরপরে মানব সৃষ্ট কারণ কি, উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল ধ্বংস, কলকারখানা ও যানবাহন থেকে নির্গত গ্যাস, তেল ও প্রাকৃতিক গ্যাস পোড়ানো। ঠিক আছে, তো আশা করি এই লেকচারটি তোমাদের অনেক হেল্প করবে। ধন্যবাদ সবাইকে।